আসসালামু আলাইকুম, রাফাস কুকিং ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খুবই সাধারণ একটা রান্না, করলা ভাজি। তবে এই সাধারণ রান্নাটা কিভাবে অসাধারণ করে রান্না করা যায় সেটাই দেখাবো। করলা ভাজি খেতে অনেকে পছন্দ করে না, করলাটা তিতা হয় বলে। তিতা ছাড়া কিভাবে সুস্বাদু করে করলা ভাজিটা রান্না করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রান্নাটা। তো চলুন রান্নাটা শুরু। আজকে রান্নার জন্য এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেলটা দিতে পারেন, যারা সরিষার তেল স্মেলটা পছন্দ করেন তারা সরিষার তেলটা দিয়েও ভাজিটা রান্না করতে পারেন। এটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা গোটা রসুন দিয়ে দেব। গোটা রসুন দেওয়া দেখে আপনারা অনেকে অবাক হতে পারেন, তবে গোটা রসুন দেওয়ার কারণে করলা ভাজির তিতা ভাবটা অনেক অংশই চলে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। গোটা রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না রসুনটা পুরোপুরিভাবে ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে কিছুটা কাঁচামরিচ দেবো। এখানে আমি 6 থেকে 7-8টা কাঁচামরিচ ব্যবহার করেছি ও গোটা কিছু জিরা দিচ্ছি। গোটা জিরা ফোড়ন দেওয়ার কারণে জিরার একটা আলাদা স্মেল ভাজিতে অ্যাড হবে এবং ভাজিটা খেতে খুবই সুস্বাদু হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি ছোট কিছু দেশি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে চিংড়ি মাছ দিতে হবে এরকম কোনো মানে নেই, চিংড়ি মাছটা না দিলেও কোনো সমস্যা নেই। চিংড়ি মাছ ছাড়াও করলা ভাজিটা খেতে খুবই সুস্বাদু হবে। তবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা একরকম টেস্ট হবে, চিংড়ি মাছ ছাড়া করলা ভাজিটা অন্য একরকম টেস্ট হবে। দুইটার টেস্টই খুবই ভালো হয়। কিছু সময় ধরে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছটা রান্না হয়ে যায়। বেশি সময় ধরে চিংড়ি মাছটা রান্না করলে চিংড়ি মাছের উপরের খোলসটা শক্ত হয়ে যেতে পারে এবং চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগবে না, মাছটা খেতে শক্ত লাগবে। চিংড়ি মাছটা অল্প সময় ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেঁয়াজ মিক্সড বাটাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। বাটাটা মাছের সাথে খুব ভালোভাবে কিছুটা সময় ধরে মিক্সড হওয়ার পরে এখানে করলা ভাজিটা দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি আগে কেটে রেখেছিলাম, করলাগুলো চাকা করে কেটে নিয়েছি। করলা কাটার পরে আমি লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে করলার তিতা পানিটা ফেলে দিয়ে আবার ফ্রেশ পানিতে ধুয়ে করলা পানিটা ঝরিয়ে রেখেছি। করলা কাটার পরে অবশ্যই লবণ দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। করলা কাটার পরে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিলে করলা তিতা ভাবটা অনেক অংশই চলে যাবে। করলা ভাজিতে আমি করলার সমপরিমাণ কিছুটা আলু দিয়েছি। করলাটা আমি যেভাবে কেটেছি আলুটাও আমি ঠিক সেভাবে ফালি করে কেটে দিয়েছি। করলা ভাজিতে অবশ্যই আলু ব্যবহার করার চেষ্টা করবেন। আলু দিলে করলা ভাজি তিতা অংশটা আরও অনেক অংশ কমে যাবে এবং করলা ভাজিটা খেতে খুবই সুস্বাদু হবে। যারা আলু ছাড়া করলা ভাজি খেতে পছন্দ করেন তারা আলুর পরিবর্তে করলার সমপরিমাণ এখানে পেঁয়াজ ব্যবহার করবেন। তাছাড়া শুধু করলা ভাজি করলে ভাজিটা খেতে তিতা লাগবে। যদি আলুটা ঝুরি করে দিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে করলাটা ঝুরি করে দিতে হবে। করলা যেভাবে কাটবেন আলুটাকে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজির টেস্টটা ভালো হয়। সবজি কাটার উপরে নির্ভর করে সবজির টেস্ট। আমি যে প্রসেসে রান্নাটা দেখাচ্ছি আপনারা সেই প্রসেস ফলো করে রান্না করলে আপনাদের রান্নাটা খুবই সুস্বাদু হবে। আপনারা যারা করলা ভাজিটা সবুজ সবুজ খেতে পছন্দ করেন তারা রান্নার সময় এমন একটা পাতিল নেবেন যে পাতিলে রান্না করলে করলা ভাজিটা লেগে যাবে না। করলা ভাজিটা যদি লেগে যায় তাহলে করলা সবুজ কালারটাও নষ্ট হয়ে যাবে এবং ভাজিটা খেতে ছ্যাঁচড়া পোড়া একটা গন্ধ আসবে। ভাজিটা রান্নার সময় অবশ্যই ভাজিটা ঘন ঘন নেড়ে দিতে হবে, তা নাহলে ভাজিটা পুড়ে যেতে পারে। আমি করলা ভাজি রান্নার শুরুতে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করেছিলাম না। করলা ভাজিটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আমি যেহেতু আলু ব্যবহার করেছি তাই আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যারা আলু ব্যবহার করবেন না তারা পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আলু দেওয়ার পরে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভাজিটা খেতে বেশি মিষ্টি মিষ্টি লাগবে, তাই জন্য পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আমি রান্নার শুরুতে পেঁয়াজটা দিইনি, কারণ পেঁয়াজটা তখন দিলে ভাজিটা সেদ্ধ হতে হতে পেঁয়াজটা অনেক গলে যেত, আর 50% সেদ্ধ হওয়ার পরে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা গলে যাবে না। আর এই পর্যায়ে এসে পেঁয়াজটা দেওয়ার কারণে ভাজির টেস্টটা ভালো আসবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। 50% সেদ্ধ হওয়ার পরে ভাজিতে তেলের পরিমাণটা কমে আসে, তাই এই পর্যায়ে এসে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেল
তেলের পরিমাণটা কম দিলে ভাজিটা লেগে যাবে এবং ভাজিটা ছেঁচড়া পোড়া একটা গন্ধ হবে এবং ভাজির কালারটাও নষ্ট হয়ে যাবে। আপনারা যারা সবুজ সবুজ করলা ভাজি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে করলা ভাজিটা নামিয়ে নিতে পারেন। আমরা যেহেতু আরও একটু লাল লাল ভাজা খেতে পছন্দ করি, তাই আমি আরও কিছুক্ষণ করলাটা ভাজি করব। সেটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে চুলার জাল অবশ্যই লো হিটে রাখতে হবে, তাছাড়া ভাজিটা পুড়ে যেতে পারে। এই ভাজিটা রুটি অথবা ভাত দুটোর সাথে খেতে খুবই অসাধারণ লাগে। ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আজকের এই রান্নার প্রসেসটা ফলো করে আপনারা বাড়িতে রান্না করে কমেন্টে জানাবেন এবং কে কে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।